অষ্টম শ্রেণীর ভাইয়া এবং আপুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতি সেটার অনুশীলনী ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এখানে মূলত আমরা হচ্ছে অনুশীলনী ক্লাসগুলোতে এমসিকিউ এবং যেগুলো আমাদের শূন্যস্থানগুলো আছে সেগুলো আমরা ভালো করে সলভ করে দিব, এবং সিকিউতে তুমি যাতে কোশ্চেনটা ধরতে পারো, তোমাকে দায়িত্ব হচ্ছে তুমি যাতে নিজে নিজে শিখতে পারো এবং তুমি যাতে কোশ্চেনটা খুব এফিশিয়েন্টলি ধরতে পারো সেই বিষয়টা শিখাই দেওয়া, এবং উত্তরটা কোথায় খুঁজে পাবা সেই জিনিসটাও করে দিব। এবং তোমাদের সবার এইচডাব্লিউ থাকবে যে সিকিউ দুইটা নিজেরা লিখে এটা হচ্ছে গ্রুপে সাবমিট করবা। যারা এটা ঠিকমতো করতে পারবা তাদের কিন্তু সুন্দর একটা ডিজিটাল গিফট দেওয়া হবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে অনুশীলনী ক্লাস, শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণ করতে হবে, আমাদেরকে কিছু পয়েন্ট দেওয়া আছে। এখানে একটা ভুল আছে, এটা হবে ধাপে, ভুলে বাপে লিখে রেখেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ধাপে হবে। দেখো বলছে যে ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। আমরা জানি বিষুবীয় মানে হচ্ছে মাঝখানে, আর মাঝখানে মানে হচ্ছে আমরা সেটা চোখ বন্ধ করে ম দিয়ে মেটাফেজ, মা দিয়ে মাঝখানে, তাহলে এটা হবে মেটাফেজ ধাপে। ওকে, মেটাফেজ গেল এটা। পরবর্তী দেখো ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন বিভাজনে? আমরা সবাই জানি এটা মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাহলে আমাদের এটাও কিন্তু হয়ে গেল। পরবর্তীতে দেখা বলছে অ্যামিবায় কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? এটা আমরা সবাই জানি অ্যামাইটোসিস, কারণ কি অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, তাই না? তারপরে বলছে জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কীরকম? আমরা সবাই জানি যে দেহকোষে যে ক্রোমোজোম থাকে সেটার প্রকৃতি হচ্ছে ডিপ্লয়েড। ওকে, তারপরে নিউক্লিয়াসে বিভাজন পদ্ধতিকে বলতেছে ক্যারিওকাইনেসিস, তাই না? ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। পরবর্তীতে বহু নির্বাচনী প্রশ্ন চলে যায়, অর্থাৎ আমাদের এমসিকিউ। দেখো বলছে মাইটোসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা দেখায়? তোমরা আমাকে বলো অ্যান্সারটা কি হবে? তোমরা আমাকে বলো। এটা হবে মেটাফেজ ভাইয়া, মেটাফেজ। ওকে, মেটাফেজ হবে। আমাদের মনে আছে মাঝখানে যখন থাকে তখন কি সবচেয়ে মোটা দেখায় না? মোটা এবং খাটো দেখায় কি যখন মাঝখানে থাকে। তাহলে সেটা কোন ধাপে ছিল ভাইয়া? সেটা হচ্ছে মেটাফেজ ধাপে ছিল। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো বলছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ভাই আমরা জানি এটা সহজে, অ্যান্সার হচ্ছে ডিএনএ। ওকে, এবার দেখো একটা আমাদের উদ্দীপক দিছে, উদ্দীপক শেষ করে পরবর্তীতে কোশ্চেন সলভ করতে হবে। সাফওয়ান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূল কোষ পর্যবেক্ষণ করছিল। পেঁয়াজ হচ্ছে উদ্ভিদ কোষ। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী এবং নিউক্লিওলাস দেখতে পেল না, ঠিক আছে? এবং আবরণীও দেখতে পায় নাই এবং নিউক্লিওলাসও দেখতে পায় নাই, তবে ক্রোমোজোমগুলো ঠিক মাঝখান বরাবর অবস্থান করতে দেখলো, ঠিক আছে? তাহলে এইবার আমরা যেহেতু মাঝখান, তার মানে এটা বুঝতে পারতেছি সেটা কি, সেটা হচ্ছে মেটাফেজ, তাই না? মাঝখান মানে কি ভাই? মাঝখান মানে হচ্ছে মেটাফেজ। তাইলে ম দিয়ে মাঝখান, ম দিয়ে মেটাফেজ। তারপরে সাফনের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় প্রোফেজ, মেটাফেজ, এরপরের দশা কি ভাই? অ্যানোফেজ, তাই না? অ্যানাফেজ। তাইলে মেটাফেজের পরে যখন অ্যানাফেজ ধাপে যাবে তখন কি হবে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে অবশ্যই, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে অবশ্যই, সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে অবশ্যই। তার মানে কি ভাইয়া? তিনটাই সত্যি। তাহলে আমাদের কিন্তু শেষ, আমাদের বহু নির্বাচনী কোশ্চেন শূন্যস্থান শেষ। এখন আছে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করি। চলো দেখি আমরা পারি নাকি। আমরা যেগুলো জিনিস পড়ছি সেগুলোর মধ্যে থেকে দিছে নাকি আলাদা করে বানায় দিয়ে দিছে। তোমাদের অনেকের কমপ্লেইন যে বইয়ে যে সৃজনশীলগুলো দেয় সেগুলো হচ্ছে বাইরে থেকে কোশ্চেন দিয়ে দেয় উদ্ভট। দেখি আমরা এটা সত্যি কিনা। দেখো প্রথমে আমাদের উদ্দীপক পড়া উচিত। ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, হয়ে গেল। ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে, তাইলে কি বলছে? যেই ধাপে নিউক্লিয়াস সুতার মতো সেন্টিমিটার দুই ভাগে ভাগ হয়ে যায় সেটা কোন ধাপ ভাইয়া? সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। এটা কিন্তু আমরা এইখান থেকে অ্যানালাইসিস করছিলাম। অ্যানাফেজ ধাপের প্রথম পয়েন্টটাই হচ্ছে যে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মেটাফেজ ধাপে কি হয়েছিল ভাইয়া? মাঝখান বরাবর অবস্থান করছে কিন্তু ভাগ হয়নি। অ্যানাফেজ ধাপের প্রথম ধাপে হচ্ছে ভাগ হয়ে গেল। তাহলে এখন দেখো বলছে যে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। এটা কিন্তু খুবই সহজ ভাই।
কোন ধরনের কোষ বিভাজনে ভাই জনন কোষ উৎপন্ন হয় বলো? আমরা সবাই জানি যে জনন কোষ মায়োসিস বা মিওসিস পদ্ধতিতে উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে মিওসিস, এটা আমরা পারলাম, এটা ডান। অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ভাই ব্যাখ্যা করো। এটাও খুব সুন্দর করে ভাই বইয়ে প্যারা আকারে দেওয়া আছে অ্যামাইটোসিসে বর্ণনা, ওই বর্ণনাটা দিয়ে দেবা পুরা হুবহু, ঠিক আছে? এরপরে দেখো বলছে ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র বর্ণনা দাও। ভাই বইয়ে এত সুন্দর করে ভাই অ্যানাফেজ ধাপের ছবি এবং বর্ণনা দেওয়া আছে ভাইয়া, তুমি ওইটা এঁকে তারপরে পেন্সিল দিয়ে একবার সুন্দর করে প্র্যাকটিস করবা ভাই, প্র্যাকটিস করবা, দেখবা যে ভালো হয়ে গেছে। এবং আঁকার পরে কি করবা, এটার বর্ণনাটাও সুন্দর করে দেওয়া আছে, সেটা লিখে দিবা। বর্ণনার প্রথম পয়েন্টে কি, ওই যে আমার সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়ে যাচ্ছে, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাইতেছে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো বলছে ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে সুতার মতো অংশটির ভূমিকা কীরকম হবে? সুতার মতো অংশটি হচ্ছে ক্রোমোজোম ভাইয়া, ক্রোমোজোমের ভূমিকা আমাকে বিশ্লেষণ করতে হবে, এটাও আমরা পারবো, এটা আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো ভাইয়া, বলছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? মানুষের প্রত্যেকটা দেহকোষে কয়টা ক্রোমোজোম রয়েছে ভাইয়া? 46টা, 46টি। এটা কিন্তু আমরা কাজের মধ্যে পাইছিলাম। তারপরে বলছে যে জিন বলতে কি বোঝায়? জিন কি জিনিস ভাইয়া? জিন হচ্ছে আমাদের বংশগতির ধারক, আর এটা কিন্তু একবার স্পেসিফিকভাবে বইয়ে দেওয়া আছে। জিন হচ্ছে বংশগতির ধারক আর ক্রোমোজোম হচ্ছে বংশগতির বাহক, ঠিক আছে? কারণ কি, ক্রোমোজোমের মধ্যে জিন থাকতেছে, আর এই যে জিন, এটা রাসায়নিক ফর্মটাই হচ্ছে কি ডিএনএ, ঠিক আছে? তো তুমি এই কথাগুলাই হচ্ছে লিখে দিবা যে জিন বলতে কি বোঝাইতেছে, জিন কেন, জিন কি করতেছে, জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে বা নির্ধারণ করতেছে। ওকে, তারপর দেখো বলছে পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। দেখো পি কোষ বিভাজনে কি হয়েছে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে মায়োসিস বা মিওসিস। তাহলে এইটা তোমরা ব্যাখ্যা করতে পারবা ইনশাল্লাহ, কারণ বইয়ে খুব সুন্দর করে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি লেখা আছে, একটা প্যারা দেওয়া আছে, ওই প্যারাটা লিখে দিবা। এবং উন্নত প্রাণীতে পি এবং কিউ কোষ বিভাজন, তাহলে কিউ কোষ বিভাজন কোনটা হয়? এটা হচ্ছে মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিস, ঠিক আছে? কেমনে বুঝলাম মাইটোসিস ভাই? এটা তো অ্যামাইটোসিসও হইতে পারতো। দেখো বলছে উন্নত প্রাণীতে, উন্নত প্রাণীতে কোনটা হয় ভাইয়া? মাইটোসিস হয়, তাই এটা বুঝছি যে এটা হচ্ছে মাইটোসিস। কোষ বিভাজন দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। দুইটা কোষ বিভাজনই অপরিহার্য, একটা হচ্ছে আমার যৌন জননের ক্ষেত্রে অপরিহার্য, আরেকটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে অপরিহার্য, ঠিক আছে? দুইটা পয়েন্ট উল্লেখ করে একবার সুন্দর করে বিশ্লেষণ করে দিবা। তো আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। সো এটাই ছিল হচ্ছে আমাদের অনুশীলনী এবং এই ক্লাসটা। আশা করি তোমরা এই চ্যাপ্টারে যত রকমের সমস্যা আছে সব কিছু কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো। এই চ্যাপ্টারে তোমাদের যদি কোনো রকমের ঝামেলা আছে তাহলে আমাকে তো রিচ করবাই, এবং আমি তোমাদের ইনশাল্লাহ লাইভ ডাউট সলভিং ক্লাসে যদি তোমরা এসে কোশ্চেন করো ইনশাল্লাহ এটা সলভ করে দিব। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।